ওয়েলকাম মাই স্টুডেন্টস, ফিলোসফি অনার্স থার্ড সেমিস্টার। তোমাদের আমি যে পেপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্টার্ন এথিক্স। এই ওয়েস্টার্ন এথিক্সের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটি তোমরা শুনে নাও। তোমাদের যে সিলেবাসে রয়েছে 1 নাম্বার মোরালিটি এবং মোরাল ফিলোসফি, এর মধ্যে পড়তে হবে তোমাদের নীতিবিদ্যার স্বরূপ, তোমাদের পড়তে হবে ফ্যাক্টরস ইন মোরালিটি, কাইন্ডস অফ নর্মেটিভ জাজমেন্ট, আর এছাড়া পড়তে হবে ইগোইস্টিক অ্যান্ড ডিওন্টোলজিক্যাল থিওরিস। এখানে পড়তে হবে টেলিওলজিক্যাল থিওরিস, ডিওন্টোলজিক্যাল থিওরিস, এথিক্যাল ইগোইজম, সাইকোলজিক্যাল ইগোইজম, অ্যাক্ট ডিওন্টোলজিক্যাল থিওরিস, রুল ডিওন্টোলজিক্যাল থিওরিস। আর পড়তে হবে ইউটেরিয়ালিজম, উপযোগবাদ, জাস্টিস এবং লাভ, অ্যাক্ট ইউটেরিয়ালিজম, জেনারেল ইউটেরিয়ালিজম, রুল ইউটেরিয়ালিজম। আর পড়তে হবে দি থিওরি অফ অব্লিগেশন, আর পড়তে হবে দি প্রিন্সিপাল অফ বেনিফিশেন্স, দি প্রিন্সিপাল অফ জাস্টিস এবং ইকুয়ালিটি। এই হচ্ছে তোমাদের ওয়েস্টার্ন এথিক্সের সিলেবাস। আজকে যেটা আলোচনা করব নীতিবিদ্যা এবং নীতিবিদ্যার স্বরূপ নিয়ে। ইংরেজি এথিক্স শব্দটি এসেছে গ্রিক শব্দ এথিকা থেকে, যার অর্থ হল রীতিনীতি। এথিক্সকে আবার মোরাল ফিলোসফি বা নীতিদর্শনও বলা হয়। মোরাল শব্দটি এসেছে ল্যাটিন শব্দ মোরেস থেকে। মোরেস শব্দের অর্থ হচ্ছে রীতিনীতি। কাজেই বলা হয় যে এথিক্স বা নীতিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে মানুষের রীতিসম্মত আচরণ বা অভ্যাসজাত আচরণ। ম্যাকেঞ্জি নীতিবিদ্যার সংজ্ঞা প্রসঙ্গে বলেছেন যে এথিক্স বা নীতিবিদ্যার আলোচ্য বিষয় হল মানুষের চরিত্র বা আচরণের ভালোত্ব। যে শাস্ত্র মানুষের চারিত্রিক বহিঃপ্রকাশের অর্থাৎ আচরণের ভালোত্ব বা মন্দত্ব নিয়ে আলোচনা করে তাকেই বলা হয় এথিক্স বা নীতিবিদ্যা। আচরণ বলতে আবার মানুষের স্বেচ্ছাকৃত কর্মকেই বোঝায়। যেসব কাজ মানুষ ইচ্ছা হলে করে, আবার ইচ্ছা না হলে করে না। কেবল সেই সব ইচ্ছাকৃত স্বেচ্ছাকৃত কর্মেরই নৈতিক বিচার, ভালোত্ব মন্দত্বের বিচার সম্ভব। যে কাজের ক্ষেত্রে আমাদের কোনো স্বাধীনতা নেই, অর্থাৎ যে কাজ করতে আমরা বাধ্য, সেই সব বাধ্যতামূলক ক্রিয়াকর্মের নৈতিক বিচার হতে পারে না। এমন বলি না যে প্রশ্বাস গ্রহণ করা ভালো বা মন্দ, অথবা শ্বাস ত্যাগ করা ভালো বা মন্দ, কেননা শ্বাস প্রশ্বাস ক্রিয়া বাধ্যতামূলক। যে কাজ আমাদের ইচ্ছাকৃত নয়, যে কাজ করতে আমরা বাধ্য থাকি, সেই কাজের দায়ভার আমরা বহন করি না, এবং যে কাজের দায়ভার আমরা বহন করি না তাকে ভালো অথবা মন্দ বলা অর্থহীন। বাধ্যতামূলক ক্রিয়া অথবা যে সব ক্রিয়া ইচ্ছাকৃত নয় সেসব ক্রিয়া তাই নৈতিক নয়, অনৈতিক। এরপর আসছি নীতিবিদ্যার স্বরূপ। বিজ্ঞানরূপী নীতিবিদ্যা। নীতিবিদ্যার কিছু বৈশিষ্ট্য রয়েছে, এর জন্য অধিকাংশ নীতিবিদ তাকে বিজ্ঞান বলেছেন। প্রথমত, বৈজ্ঞানিক জ্ঞান যুক্তিসম্মত, সুশৃঙ্খল ও সুসংবদ্ধ জ্ঞান। এখানেই সাধারণ জ্ঞানের সঙ্গে বৈজ্ঞানিক জ্ঞানের প্রধান পার্থক্য। অধিকাংশ ক্ষেত্রেই আমাদের লৌকিক জ্ঞান বিচার বিযুক্ত ও অসংবদ্ধ। লৌকিক জ্ঞান যুক্তিসিদ্ধ
ও সুসংবদ্ধ হলে তা বৈজ্ঞানিক জ্ঞানে উন্নীত হয়। যেমন সাধারণ লোকের মন সংক্রান্ত জ্ঞান প্রাক-বৈজ্ঞানিক বা অবৈজ্ঞানিক। মনোবিদ এ প্রকার সাধারণ জ্ঞানকে বিচার বিশ্লেষণের মাধ্যমে যুক্তিসঙ্গত ও সুশৃঙ্খল জ্ঞানে উন্নীত করেন। নীতিবিদ্যার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। সাধারণ মানুষের নীতিজ্ঞান ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিতের জ্ঞান অবৈজ্ঞানিক, কেননা তা বিচার বিযুক্ত ও অসংবদ্ধ। তাই নীতিবিদরা যে সংস্কৃতির মধ্যে আমরা বাস করি সেসব অনুসরণীয় নিয়মরূপে গ্রাহ্য হবে কি না তার বিচার করেন। নীতিবিদ সাধারণ মানুষের প্রচলিত নৈতিক ধারণাকে বিচার বিশ্লেষণের মাধ্যমে যুক্তিসঙ্গত ও সুশৃঙ্খল জ্ঞানে উন্নীত করতে চান। এই অর্থে নীতিবিদ্যা একটি বিজ্ঞান। দ্বিতীয়ত, প্রত্যেক বিজ্ঞানের একটি নির্দিষ্ট আলোচ্য বিষয় থাকে। মনোবিদ্যার আলোচ্য বিষয় মন, শরীরবিদ্যার আলোচ্য বিষয় শরীর, উদ্ভিদবিদ্যার আলোচ্য বিষয় হলো উদ্ভিদ, রসায়নবিদ্যার আলোচ্য বিষয় পদার্থের রাসায়নিক সংমিশ্রণ, পদার্থবিদ্যার আলোচ্য বিষয় হলো জড় পদার্থ। কোনো বিজ্ঞানী জগতের সমুদয় বস্তু ও ঘটনা নিয়ে আলোচনা করে না। এসব বিজ্ঞানের মতো নীতিবিদ্যারও সুনির্দিষ্ট আলোচ্য বিষয় আছে এবং তা হলো সমাজে বসবাসকারী মানুষের আচরণের ভালোত্ব মন্দত্ব নির্ধারণ। কাজেই নীতিবিদ্যাকেও মনোবিদ্যা প্রভৃতির ন্যায় বিজ্ঞান বলা যায়। তৃতীয়ত, প্রত্যেক বিজ্ঞান তার আলোচ্য বিষয়কে নানাভাবে বিচার বিশ্লেষণ করে সে সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান দিতে চায়। যেমন মনোবিদ মানসবৃত্তির আলোচনায় ধাপে ধাপে সরল বিষয় থেকে অপেক্ষাকৃত জটিল বিষয়ের দিকে, আবার জটিল বিষয়কে বিশ্লেষণ করে ক্রমশ সরল বিষয়ের দিকে অগ্রসর হন এবং এভাবে মানসবৃত্তি সম্পর্কে এক যুক্তিগ্রাহ্য সিদ্ধান্তে উপনীত হন। নীতিবিদ্যাও একইভাবে বিচার বিশ্লেষণ পূর্বক নৈতিক প্রত্যয়গুলির অর্থ সুস্পষ্ট করতে চায়। কোনো এক নৈতিক আদর্শের পরিপ্রেক্ষিতে মানুষের আচরণের ভালোত্ব মন্দত্ব নির্ধারণ করতে চায়। ভালো শব্দের অর্থ কী এবং তা কত রকমের হয়? মন্দ শব্দের অর্থই বা কী এবং তা কত রকমের হতে পারে? ন্যায় অন্যায় বলতে কী বোঝায়? বিচার বিশ্লেষণের মাধ্যমে নীতিবিদ্যা এসব শব্দের সঠিক অর্থ নির্ধারণ করতে চায়। কাজেই বিচার বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি গ্রহণ করায় নীতিবিদ্যাকেও মনোবিদ্যা প্রভৃতির মতো বিজ্ঞান বলা যায়। চতুর্থত, প্রত্যেক বিজ্ঞানের এক নির্দিষ্ট চরিত্র বা প্রকৃতি থাকে। প্রকৃতি অনুসারে বিজ্ঞান দুই প্রকার, একটি হচ্ছে পজিটিভ সায়েন্স আর একটি হচ্ছে নর্মেটিভ সায়েন্স। বস্তুনিষ্ঠ বিজ্ঞান আরটা হচ্ছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান। বস্তুনিষ্ঠ বিজ্ঞান যে বিজ্ঞান জগতে বস্তু বা ঘটনা যেমন আছে বা যেমন ঘটে কেবল তারই বর্ণনা দেয়, তাকে বলে বস্তুনিষ্ঠ বিজ্ঞান। অধিকাংশ বিজ্ঞানী জানতে চায় জগতে বস্তু কিভাবে আছে বা কিভাবে ঘটেছে, মানে ঘটনা ঘটছে। এই জাতীয় বিজ্ঞানকে বর্ণনামূলক বিজ্ঞানও বলা হয়, কেননা জগতে বস্তু যেমন আছে এবং ঘটনা যেমন ঘটেছে তার যথাযথ বর্ণনা দেওয়াটাই হচ্ছে এই জাতীয় বিজ্ঞানের কাজ। মনোবিদ্যা, উদ্ভিদবিদ্যা, পদার্থবিদ্যা প্রভৃতি হচ্ছে বস্তুনিষ্ঠ বা বর্ণনামূলক বিজ্ঞান। মানুষ বাস্তবত কেমন চিন্তা করে, কীরূপ আচরণ করে, মনোবিদ্যা এসবের বর্ণনা করে।
মনোবিদ বলেন মানুষ অপরাধ প্রবণ জীব, তাই মানুষ অনেক সময় অপরাধ করে। মানুষের চিন্তা কোন খাতে প্রভাবিত হওয়া উচিত, তার আচরণ কেমন হওয়া উচিত, এসব মনোবিদের আলোচ্য বিষয় নয়। মনোবিদ বলেন মানুষ প্রায়শই অপরাধ করে, কিন্তু তিনি এমন বলেন না যে মানুষের অপরাধে লিপ্ত হওয়া উচিত নয়। বস্তু বাস্তবে যেমন থাকে, ঘটনা বাস্তবে যেমন ঘটে, বস্তুনিষ্ঠ বিজ্ঞানে কেবল তাদের বর্ণনাই দেওয়া হয়। কোনো আদর্শের মাপকাঠিতে এসব বস্তু বা ঘটনার মূল্যায়ন বা বিচার এখানে করা হয় না। এরপর হচ্ছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান। যে বিজ্ঞান বস্তু বা ঘটনার বর্ণনা দেবার পরিবর্তে কোনো আদর্শের মানদণ্ডে তাদের মূল্যায়ন করে, তাকে বলা হয় আদর্শনিষ্ঠ বিজ্ঞান। এসব বিজ্ঞানে জগতে বস্তু যেমন আছে বা ঘটনা যেমন ঘটে চলেছে তা আলোচিত হয় না। এসব বিজ্ঞানে কোনো এক আদর্শকে সামনে রেখে ওই সব বস্তু বা ঘটনার মূল্য বিচার করা হয়। মনুষ্য জীবনের 3টি আদর্শের উল্লেখ করা হয়। একটি হচ্ছে সত্য, সুন্দর এবং শিব। এই 3টি শাস্ত্র যথাক্রমে 3টি আদর্শের মানদণ্ডে তার আলোচ্য বিষয়ের মূল্যায়ন করে। সত্যকে আদর্শরূপে গ্রহণ করে যুক্তিশাস্ত্র আমাদের অবধারণের বা বচনের সত্যমূল্য নির্ধারণ করতে চায়। সুন্দরকে আদর্শরূপে গ্রহণ করে নন্দনতত্ত্ব আমাদের প্রত্যেককে জগৎকে সুন্দর অসুন্দর রূপে বিচার করতে চায়। শিব বা কল্যাণকে আদর্শরূপে গ্রহণ করে নীতিবিদ্যা আমাদের স্বেচ্ছাকৃত কর্মাদির নৈতিক মূল্য নির্ধারণ করতে চায়। নীতিবিদ্যা বিজ্ঞান, কিন্তু আদর্শনিষ্ঠ বিজ্ঞান, অর্থাৎ নীতিবিদ্যাকে বিজ্ঞানরূপে স্বীকার করার কোনো দোষ নেই যদি তাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়। আদর্শনিষ্ঠ বিশেষণটি যুক্ত না হলে নীতিবিদ্যার মূল্যবোধক দিকটি ধরা পড়ে না, এবং সেক্ষেত্রে নীতিবিদ্যার সঙ্গে মনোবিদ্যা প্রভৃতি বিজ্ঞানের যে পার্থক্য তার উল্লেখ করা হয় না। নীতিবিদ্যার ন্যায় মনোবিদ্যা ও মানুষের আচরণ নিয়ে আলোচনা করে, যদিও তাদের আলোচনা পদ্ধতি ও তাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন। মানুষ বাস্তবত কেমন আচরণ করে এটা মনোবিদ্যার আলোচ্য বিষয়, নীতিবিদ্যার নয়। মানুষের আচরণ কেমন হওয়া উচিত যাতে সে কল্যাণকে লাভ করতে পারে, এটা নীতিবিদ্যার আলোচ্য বিষয়, মনোবিদ্যার নয়। তবে নীতিবিদ্যা কেবল কল্যাণের আদর্শের মানদণ্ডে কর্মাদির মূল্যায়নই করে না, ওই কল্যাণ বা শিবের আদর্শটির স্বরূপও নির্ধারণ করতে চায়। কাজেই নীতিবিদ্যাকে বিজ্ঞান বলা গেলেও তাকে বিশেষণযুক্ত করে আদর্শনিষ্ঠ বিজ্ঞানই বলতে হয়। নীতিবিদ্যা কি ব্যবহারিক বিজ্ঞান? বলছে বিজ্ঞান জানতে শেখায়, কলা শেখায়, আর কি করে করতে হয় সে সম্পর্কে ব্যবহারিক বিজ্ঞান আমাদের জ্ঞান দেয় বা শিক্ষা দেয়। কতগুলি বিষয় সম্পর্কে জ্ঞান দান করে, সেই জ্ঞানকে কিভাবে ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে হয় ব্যবহারিক বিজ্ঞান সে সম্পর্কে আমাদের পথ নির্দেশ করে। ব্যবহারিক বিজ্ঞানে যেমন বিজ্ঞানের তত্ত্বগত দিক থাকে, তেমনি আবার কলার ব্যবহারের দিকটিও থাকে। এই জন্য ব্যবহারিক বিজ্ঞান হচ্ছে বিজ্ঞান ও কলার মধ্যবর্তী। চিকিৎসাবিদ্যা ব্যবহারিক জীবনের একটি উদাহরণ। চিকিৎসাবিদ্যা স্বাস্থ্য রক্ষার নিয়ম সম্পর্কে আমাদের জ্ঞান দেয় এবং সেই নিয়ম প্রয়োগ করে কিভাবে স্বাস্থ্য রক্ষা করা যায় সে সম্পর্কে আমাদের শিক্ষা দেয়। তেমনি নৌবিদ্যা একটি ব্যবহারিক বিজ্ঞান। নৌবিদ্যা নৌ চালনার অনুকূল বিষয়, বাতাসের গতি, জলের গভীরতা, তরঙ্গের গতি প্রভৃতি সম্পর্কে
জ্ঞান দিয়ে আমাদের শেখায় কিভাবে ওই সব জ্ঞানের প্রয়োগ করে নৌচালনা করতে হয়। অধ্যাপক জেমস সেথ নীতিবিদ্যাকে ব্যবহারিক বিজ্ঞান বলেছেন। সেথের মতে আদর্শনিষ্ঠ বিজ্ঞানরূপে নীতিবিদ্যা তাত্ত্বিক এবং ব্যবহারিক উভয়ই। নীতিবিদ্যা পরম কল্যাণের যে আদর্শ তার স্বরূপ ব্যাখ্যা করতে চায় এবং সেই আদর্শের আলোকে আমাদের নৈতিক প্রত্যয়গুলির ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত প্রভৃতি নৈতিক বিশেষণগুলি বিশ্লেষণ করে তাদের অর্থ সুস্পষ্ট করতে চায়। নীতিবিদ্যা মনুষ্য জীবনের চরমতম নৈতিক আদর্শের স্বরূপ ব্যাখ্যা করে এবং ভালো মন্দ, উচিত অনুচিত প্রভৃতির নৈতিক বিশেষণের অর্থ বিশ্লেষণ করে আমাদের নীতিপরায়ণ হতে উৎসাহিত করে এবং সেই সঙ্গে সৎ জীবনযাপনের সাহায্য করে। নৈতিক জ্ঞান কেবল জ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তা আবেগকে জাগ্রত করে আমাদের জীবনধারাকে, আচার আচরণকে বিশেষ পথে চালিত করে। কাজেই অধ্যাপক সেথের মতে নীতিবিদ্যা তাত্ত্বিক এবং ব্যবহারিক উভয়ই। অধ্যাপক ম্যাকেঞ্জি ভিন্নমত পোষণ করে নীতিবিদ্যাকে কেবল তাত্ত্বিক বলেছেন, ব্যবহারিক বলেননি। চিকিৎসাবিদ্যা, যন্ত্রবিদ্যা, প্রযুক্তিবিদ্যা প্রভৃতি যেমন ব্যবহারিক বিজ্ঞান, নীতিবিদ্যা তেমন নয়। চিকিৎসাবিদ্যা যেমন স্বাস্থ্যের নিয়মাবলী সম্পর্কে জ্ঞান দিয়ে সুস্বাস্থ্য লাভের উপায় সম্পর্কে আমাদের শিক্ষা দেয়, অর্থাৎ কীভাবে সুস্বাস্থ্য লাভ করা যায় তা আমাদের শেখায়। নীতিবিদ্যা সে প্রকারের নৈতিক আদর্শের জ্ঞানের আলোকে আমাদের নীতিপরায়ণ হতে শেখায় না। কোন অবস্থায় আমাদের আচরণকে যথোচিত বা ভালো বলা যাবে এই বিষয়ে নীতিবিদ্যা আমাদের জ্ঞান দিলেও কোন উপায়ে আমাদের আচরণকে যথোচিত বা ভালো করা যাবে এই বিষয়ে নীতিবিদ্যা আমাদের কিছু শেখায় না। আদর্শনিষ্ঠ বিজ্ঞান হিসেবে নীতিবিদ্যা কেবল আদর্শের স্বরূপই ব্যাখ্যা করতে চায়, কিন্তু কিভাবে সেই আদর্শকে জীবনে প্রতিষ্ঠিত করা যেতে পারে সেই সম্পর্কে নীতিবিদ্যা কিছুই বলে না। অর্থাৎ নীতিবিদ্যা নৈতিক জীবন সম্পর্কে আমাদের এক ধারণা দিলেও কিভাবে ওই নৈতিক জীবন লাভ করা যেতে পারে সেই সম্পর্কে আমাদের কিছুই শেখাতে পারে না। আদর্শনিষ্ঠ বিজ্ঞানরূপে নন্দনতত্ত্ব যেমন সৌন্দর্যের আদর্শটি আমাদের সামনে তুলে ধরে, কিন্তু কিভাবে ওই আদর্শের সঙ্গে সঙ্গতি রেখে আমাদের জীবনকে সুন্দর করা যেতে পারে তা শেখায় না। তেমনি নীতিবিদ্যাও নৈতিক আদর্শের স্বরূপ ব্যাখ্যা করলেও কিভাবে নীতিনিষ্ঠ হওয়া যায় তা শেখায় না। ম্যাকেঞ্জি অবশ্য একথা মানেন যে নৈতিক আদর্শের স্বরূপ ও নৈতিক প্রত্যয়ের অর্থ বিশ্লেষণ আমাদের জীবনকে কোনো না কোনোভাবে প্রভাবিত করে। জন্মগত চিন্তন সামর্থ্যের সঙ্গে যদি যুক্তিশাস্ত্র পাঠের জ্ঞান যুক্ত হয় তাহলে যেমন আমাদের নির্ভুলভাবে চিন্তন ও অনুমান সামর্থ্য পূর্বাপেক্ষা অনেক বেশি বৃদ্ধি পায়, তেমনি সাধারণ নৈতিক জ্ঞানের সঙ্গে যদি নীতিবিদ্যা পাঠের জ্ঞান যুক্ত হয় তাহলে নীতিনিষ্ঠ জীবনযাপনের প্রবণতাও পূর্বাপেক্ষা অনেক বেশি বৃদ্ধি পায়। তবে এই যুক্তিতে নীতিবিদ্যাকে ব্যবহারিক বিজ্ঞান বলা সঙ্গত নয়, কেননা নীতিবিদ্যা পাঠ না করেও একজন মানুষ যেমন নীতিপরায়ণ হতে পারে, তেমনি নীতিবিদ্যা পাঠ করেও একজন মানুষ নীতিনিষ্ঠ নাও হতে পারে। নীতিবিদ্যা পাঠ করে মানুষ কখনো আত্মত্যাগী বীর চরিত্রের অথবা সাধু চরিত্রের অধিকারী হতে পারে না। নীতিবিদ্যা পাঠ করে নীতিজ্ঞ হওয়া গেলেও নীতিপরায়ণ হওয়া যায় না। এই হচ্ছে নীতিবিদ্যা এবং নীতিবিদ্যার স্বরূপের আলোচনা।